সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাকে স্বাগত জানাই অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে। আপনি কি একা বসে শুনছেন? চারপাশে যদি আলো থাকে তাহলে সেটি একটু কমিয়ে দিন, কারণ আজকের কাহিনী আপনাকে এমন এক অন্ধকারের ভেতর নিয়ে যাবে যেখান থেকে হয়তো আর স্বাভাবিকভাবে ফিরতে পারবেন না। বন্ধুরা, আজকের গল্প আমাদের কাছে এসেছে কুমিল্লার রানা ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। কাজের কারণে তাকে দিনের চেয়ে রাতেই বেশি রাস্তায় থাকতে হয়। আর সেখানেই ঘটে গেছে এমন এক রাতের অভিজ্ঞতা যা তার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। ভাবুন তো, একটা অ্যাম্বুলেন্স, ভেতরে এক মৃতদেহ, আর চারপাশে অন্ধকার গ্রামীণ পথ। কিন্তু সেই লাশটা ছিল না সাধারণ লাশ। তার উপর করা হয়েছিল কালো জাদু। ফলাফল যা ঘটেছিল সেই রাতে তা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তাহলে প্রস্তুত হন, কারণ এই গল্প শোনার পর হয়তো আপনিও মাঝরাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবেন। আপনিও হয়তো চমকে উঠবেন যদি হঠাৎ অ্যাম্বুলেন্সের সাইরেনের মতো কোনো শব্দ কানে আসে। আর আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভৌতিক যাত্রা। আমার নাম রানা। পেশায় আমি একজন লাশবাহী গাড়ির ড্রাইভার। আমার কাজ হলো মৃত মানুষকে তার শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া। জীবনের বেশিরভাগ রাত আমি রাস্তায় কাটাই। গাড়ির ভেতরে আমার সঙ্গী বলতে থাকে কেবল নিস্তব্ধতা আর পেছনের বক্সে রাখা কফিন। এই পেশায় থাকলে অনেক অদ্ভুত ঘটনা চোখে পড়ে, কিন্তু সেদিনের রাতের মতো ভয়াবহ অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি। সেদিন ছিল ভরা বর্ষার রাত, চারদিকে ঝমঝম বৃষ্টি, রাস্তা প্রায় ফাঁকা। ঘড়িতে তখন রাত 11টা। আমাকে ঢাকা মিরপুর থেকে এক বৃদ্ধের লাশ নিয়ে যেতে হবে বরিশালের এক গ্রামে। মৃতের নাম আক্কাস মোল্লা। সাথে ছিল তার ছেলে আর এক ভাতিজা। গাড়ি ছাড়ার আগে তারা আমাকে জানালো আক্কাস সাহেব স্বাভাবিকভাবে মারা যাননি। তারা ফিসফিস করে বলল, ভাই, উনি কালো জাদুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার শরীর থেকে নাকি সবসময় একটা পচা গন্ধ বের হতো, আর সারাক্ষণ তার মুখে একটা বীভৎস হাসি লেগেই থাকতো। কথাটা শুনে আমার গা কাটা দিয়ে উঠল। কিন্তু পেশাদার ড্রাইভার হিসেবে আমাকে এসব ভয় পেলে চলবে না। আমি গাড়ি স্টার্ট করলাম। ঢাকা বরিশাল হাইওয়েতে বৃষ্টি আর কুয়াশার জন্য গাড়ি খুব ধীরে চালাচ্ছিলাম। রাত প্রায় 2টো। গাড়ি তখন পদ্মা সেতুর কাছাকাছি। হঠাৎ গাড়ির ভেতরে একটা মিষ্টি ফুলের গন্ধ পেলাম। আমি অবাক হয়ে ভাবলাম, এই বৃষ্টি আর কাদামাটির মধ্যে ফুলের গন্ধ আসছে কোথা থেকে। পেছনে তাকিয়ে দেখি আক্কাস সাহেবের ছেলে আর ভাতিজা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন।
আমি গন্ধটা উপেক্ষা করে গাড়ি চালাতে থাকলাম, কিন্তু হঠাৎ আমার গাড়ির পেছনের টায়ারে একটা শব্দ হলো। মনে হলো যেন কিছু একটা টায়ার ভেদ করে ভেতরে ঢুকে গেল। গাড়ি থামিয়ে টায়ার দেখতে গিয়ে দেখি টায়ার ঠিকই আছে, কিন্তু গাড়ির পেছনে লাশের কফিনের পাশ দিয়ে একটা সরু কালো ছায়া যেন এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। আমি ভয়ে গাড়িতে উঠে বসলাম। ঠিক তখনই গাড়ির স্পিডোমিটারের কাঁটা 0 থেকে হঠাৎ 120-এ উঠে গেল। আমি ব্রেক চাপলাম, কিন্তু কোনো কাজ হলো না। গাড়ি যেন আমার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আপন গতিতে ছুটে চলছে। হর্ন বাজিয়েও কোনো লাভ হলো না। পেছনে তাকিয়ে দেখি আক্কাস সাহেবের ছেলে আর ভাতিজা দুজনেই জেগে উঠেছে। তাদের চোখে মুখে ভয়। তারাও টের পেয়েছে যে কিছু একটা ঠিক নেই। একটা ভাঙা পুরনো বটগাছ পার হওয়ার সময় হঠাৎ গাড়ির হেডলাইট নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যখন চোখ খুললাম দেখলাম গাড়ির হেডলাইট আবার জ্বলছে, কিন্তু আমরা সেই ভাঙা বটগাছের কাছেই দাঁড়িয়ে আছি। আমার বুক ধড়ফড় করছিল। আমি বললাম, ভাই, এই জায়গায় কোনো অশুভ শক্তি আছে। আক্কাস সাহেবের ছেলে বলল, ভাই, আমার মনে হচ্ছে বাবার লাশই এখানে কিছু একটা করছে। আমরা কোনো মতে আবার যাত্রা শুরু করলাম। গাড়ি তখন বরিশালের দিকে যাচ্ছিল। ফজরের আজান দিতে আর বেশি বাকি ছিল না। হঠাৎ করে গাড়ির মধ্যে থেকে কফিন নড়ে উঠল। আক্কাস সাহেবের ছেলে ভয়ে চিৎকার করে উঠল, বাবা, তুমি কোথায় যাচ্ছ? কফিন থেকে একটা বীভৎস হাসির শব্দ আসছিল। সেই হাসির শব্দে আমার আর যাত্রীদের হৃৎপিণ্ড যেন থেমে গিয়েছিল। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে একটা পচা, শ্যাওলা পড়া আর মরা পোকামাকড়ের গন্ধ আসতে শুরু করলো। গন্ধটা এত তীব্র ছিল যে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা তিনজনই বমি করতে শুরু করলাম। যত দোয়া দরুদ ছিল, আয়াতুল কুরসি আর সাথে সূরা ফালাক পড়ছিলাম। তবে যতই দোয়া দরুদ পড়ছিলাম ততই গন্ধটা আরও তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাদের প্রার্থনার জবাবে আরও বেশি বীভৎস ছড়িয়ে দিচ্ছে। বাইরে ঝড় শুরু হলো, এমন ঝড় যা আমি জীবনেও দেখিনি। গাছপালা ভেঙে পড়ার শব্দ, বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানিতে পুরো রাস্তা আলোকিত হচ্ছিল। গাড়ির কাচের বাইরে মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য হাত বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে ফেলছে। বাতাসের গর্জন আমাদের কানে তালা লেগে যাচ্ছে। গন্ধটা আর সহ্য করতে না পেরে আমরা তিনজন গাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। এক পাশে ঘন জঙ্গল আর অন্য পাশে একটা বিশাল মাঠ। আর আমাদের সামনে আমাদের লাশবাহী গাড়িটি অদ্ভুতভাবে নড়ছিল। গাড়িটি ডানে বামে সামনে পেছনে এমনভাবে দুলছিল যেন কোনো দৈত্য একে ধরে প্রচণ্ডভাবে চাকাচ্ছে। গাড়ির লাইটগুলো পাগলের মতো জ্বলছিল আর নিভছিল। আমরা দেখতে পাচ্ছিলাম গাড়ির ভেতর থেকে মাঝে মাঝে কিছু কালো ধোঁয়া বেরিয়ে আসছে। গাড়ির ভেতর থেকে এমন কিছু অদ্ভুত শব্দ আসছিল যা কোনো সাধারণ গাড়ির শব্দ নয়। মনে হচ্ছিল যেন লোহার টুকরো দিয়ে কেউ গাড়ির ভেতরের সব কিছুকে ভেঙে চুরে ফেলছে। আমি, আক্কাস সাহেবের ছেলে আর তার ভাতিজা ভয়ে একে অপরের হাত শক্ত করে ধরেছিলাম। আমরা চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের গলা থেকে কোনো শব্দ বের হলো না। ঝড় আর বৃষ্টির মধ্যে আমরা শুধু অসহায়ের মতো সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখছিলাম। আচমকা গাড়ির পেছনের কফিনের দরজাটা সশব্দে খুলে গেল। কফিনটা গাড়ির ভেতর থেকে বেরিয়ে রাস্তায় ধপ করে পড়ল। কফিন থেকে সেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে চারপাশকে বিষাক্ত করে তুলল। আমরা দেখলাম
কফিনটা আস্তে আস্তে নড়তে শুরু করলো। বৃষ্টি আর কাদামাটির ওপর দিয়ে সেটি যেন হেঁটে চলে যাচ্ছিল। কফিনটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছিল, যেন সে আমাদের ছেড়ে যেতে চাইছে। আক্কাস সাহেবের ছেলে আবার চিৎকার করে উঠল, বাবা, তুমি কোথায় যাচ্ছ? হঠাৎ দেখলাম কফিনটার ঢাকনাটা একটু করে ফাঁক হলো, আর তার ভেতর থেকে একটা বীভৎস পচা হাসি ভেসে এলো। সে হাসির শব্দে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক তখনই দূরের একটা বিদ্যুতের ঝলকানিতে আমরা দেখতে পেলাম কফিনের ভেতর থেকে একটা সরু কালো শুকনো হাত বের হয়ে আসছে। সেই হাতটা কফিনের ঢাকনাটা আরো বড় করে ফাঁকা করে দিল। সেই হাতটা দেখে মনে হচ্ছিল যেন বহু বছর আগে মাটির নিচে চাপা পড়ে থাকা কোনো মানুষের কঙ্কাল। আমাদের বুক ধড়ফড় করছিল। আমরা জানি এই লাশকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। ঠিক তখনই আক্কাস সাহেবের ভাতিজা বলল, ভাই, আমাদের কিছু করতে হবে, ফজরের আজান আর বেশি দূরে নেই। আমরা সাহস করে কফিনের দিকে এগোতে লাগলাম। যত কাছে যাচ্ছিলাম ততই সেই পচা গন্ধ আর বীভৎস হাসির শব্দ আমাদের দুর্বল করে দিচ্ছিল। আমরা যখন কফিনের কাছে পৌঁছলাম, দেখলাম কফিনের ভেতরে আক্কাস সাহেবের লাশটা শুয়ে নেই, বরং তার জায়গায় একটা বিকৃত কালো আর বীভৎস আকৃতি শুয়ে আছে। তার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার মুখে একটা বীভৎস হাসি লেগে আছে। আমরা ভয়ে পেছনে সরে গেলাম। তখনই কফিনের ভেতর থেকে সেই আকৃতিটা এক ঝটকায় উঠে বসল, আর তার হাতটা বাড়িয়ে আমাদের দিকে ইঙ্গিত করল। মনে হচ্ছিল যেন সে আমাদের তার সাথে নিয়ে যেতে চায়। আমরা ভয় পেয়ে আবার দোয়া-দরুদ পড়তে শুরু করলাম। হঠাৎ করেই দূরে ফজরের আজানের শব্দ ভেসে এলো। আল্লাহর রহমতে সেই মুহূর্তে সবকিছু থেমে গেল। ঝড়ের গর্জনের আর কোনো শব্দ ছিল না। গাড়ির লাইটগুলো স্থির হয়ে জ্বলে উঠল। সেই বীভৎস হাসি আর শোনা গেল না। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কফিনের ভেতর থেকে সেই বীভৎস আকৃতিটা আবার শুয়ে পড়ল। আমরা কোনো মতে কফিনটা আবার গাড়িতে তুললাম। ফজরের আজানের সাথে সাথে আমরা যাত্রা শুরু করলাম। আমরা গ্রামে পৌঁছে গেলাম। গ্রামের লোকরা আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়ি থেকে লাশ নামিয়ে আমরা দাফনের জন্য কবরস্থানের দিকে গেলাম। আমিও ড্রাইভার হিসেবে তাদের সাথে কবরস্থানে গেলাম। দাফনের জন্য কবরে লাশ নামানোর সময় ঘটল আরেক ভয়াবহ ঘটনা। একজন লোক কফিন থেকে লাশ নামাতে গিয়ে ছিটকে দূরে পড়ে গেল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল। গ্রামের একজন পরিচিত হুজুরকে খবর দেওয়া হলো। হুজুর এসে কিছু রিচুয়াল করলেন, কবরের চারপাশে কিছু জিনিস ছিটিয়ে দিলেন। তারপর তিনি একা লাশের কফিন কবরে নামাতে গেলেন। যখন তিনি নামাচ্ছিলেন তখন তিনি ফিসফিস করে বললেন, এই লাশকে কবরে নামাতে দিতে চাইছে না এক ভয়ানক বদজিন। সে লাশকে বন্দি করে রাখতে চায়। হুজুরের রিচুয়ালে অবশেষে লাশটি কবরে দাফন দেওয়া সম্ভব হলো। যখনই কবরে মাটি দেওয়া শুরু হলো, তখনই কবরের পাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ এলো। এরপর সব কিছু শান্ত হয়ে গেল। পুরো ঘটনাটা আমার শরীর আর মনকে কতটা ক্লান্ত আর ভয় পাইয়ে দিয়েছে তা বলে বোঝানো সম্ভব না। সেদিনের পর থেকে আমি আর কখনো রাত বিরাতে লাশ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই না। আজও যখন আমি গাড়ির ভেতরে একা থাকি, সেই রাতের সেই বীভৎস হাসির শব্দ আমার কানে ভেসে আসে, আর মনে পড়ে যায় কালো জাদুর কারণে কিভাবে একটা মানুষ মৃত্যুর পরও শান্তি পায় না। এই ঘটনাটি আমাকে শিখিয়েছে পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা মানুষের ধারণার বাইরে। দারুণ একটি রহস্যময় ঘটনা শুনলাম। রানা ভাইয়ের জীবনের এই অভিজ্ঞতাটা শুনে গা শিউরে উঠল। কালো জাদু আর তার প্রভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটতে পারে এটা আগে কখনো এত কাছ থেকে শুনিনি। বিশেষ করে
যখন গাড়ির ভেতর থেকে সেই পচা গন্ধ আসছিল আর গাড়িটা দুলছিল, সেই অংশটা শুনে ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। আর কবরের কাছে সেই বদচিনের ঘটনাটা সত্যি এক রোমহর্ষক অভিজ্ঞতা। খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এমন আরও গল্প শোনার অপেক্ষায় থাকলাম। বন্ধুরা, শুনলেন তো রানা ভাইয়ের অভিজ্ঞতা। কালো জাদুর প্রভাবে মৃত মানুষও শান্তি পায় না, বরং জীবিত মানুষকে বানিয়ে ফেলে আতঙ্কের শিকার। ভাবুন তো, অন্ধকারে ছুটে চলা অ্যাম্বুলেন্স, ভেতরে শীতল লাশ, আর হঠাৎ কফিন থেকে ভেসে আসা একটা বীভৎস অমানসিক হাসি। ঠিক সেই মুহূর্তে রানা ভাইয়ের জায়গায় আপনি থাকলে আপনি কি গাড়ি থামাতেন, নাকি চোখ বন্ধ করে মৃত্যুর সাথে দৌড়াতেন শেষ গন্তব্য পর্যন্ত? আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু সাবধান, আজ রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায় কিংবা জানালার বাইরে থেকে কারো ফিসফিসানি শোনেন, তাহলে ভাববেন না এটা কেবল কাকতালীয়। হয়তো সেই অশান্ত আত্মাই যার গল্প আমরা একসাথে শুনলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।